দেখেন যে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গণভোটকে আপনার বিলোপ করা হয়েছে, গণভোট নাই। এখন হাইকোর্টে রায় হয়েছে যে গণভোট আসবে, সুপ্রিম কোর্টেও সে একই রায় হয়েছে, কিন্তু আপনি তো বর্তমানে সংবিধানে সেটা নাই। এখন পার্লামেন্ট কিন্তু এটাকে আবার রিইনস্টেট করতে পারে, এখন সেইখানে গণভোটের আবার যদি ধরে নেন, ভোট কিছুক্ষণের জন্য মনে করেন যে সংবিধানে হাইকোর্টের রায়ের সাথে সাথে গণভোটকে আপনার অ্যালাউ করা হয়েছে সংবিধানে, কিন্তু সংবিধানের যে ধারাগুলি আছে সেখানে তো বলা আছে গণভোটে যাবে তখনই যখন আপনার পার্লামেন্ট 2/3 মেজরিটি নিয়ে একটা আইন পাশ করবে এবং সেটাকে ইচ্ছে করলে তারা গণভোটে দিতে পারে, দেওয়ার পরে সে রেজাল্ট আসবে, প্রেসিডেন্টের কাছে পাঠাই দেওয়া হবে। এই হলো ঘটনা। তা আপনি তো পার্লামেন্টে তো এটা আপনি করেন নাই, করার সুযোগ নাই, পার্লামেন্টই নাই। সুতরাং সকল আইনবিদের একটা মোটামুটি একটা কনসেনসাস হচ্ছে যে গণভোটটা বেআইনি ছিল। এখন দেখেন যে আমাদের যে চিফ ইলেকশন কমিশনার, তারপরে অন্যান্য বিজ্ঞ ইলেকশন কমিশনারগণ ছিলেন, তারা কি, তাদেরও তো অনেক লয়ার আছে, ইলেকশন কমিশনের তো অনেক লয়ার আছে, তারা যে কোনো, ইনফ্যাক্ট তারা তো হাইকোর্টের ওপিনিয়নও নিতে পারতো, হাইকোর্টের ওপিনিয়নও নিতে পারতো যে এই যে গণভোটটা দিচ্ছে, সরকার বলতেছে গণভোট করার, ইজ ইট লিগাল, এটাকে আমি করবো। এমনকি ও দেওয়ার আগেও সে কিন্তু হাইকোর্টের রেফারেন্স নিতে পারতো যে এটা কি ভ্যালিড কিনা। সেই জন্য আমি মনে করি কি এখানে ইলেকশন কমিশনও দায়ী এই ধরনের একটা হযবরল অবস্থা করার জন্য। আমি এখন সবকিছু বিবেচনা করে যেটা দেখেছি যে বিএনপির যে ডিসিশন, যে আপনার দ্বিতীয় শপথ না নেওয়াটাই কারেক্ট, আইনগত ভাবে সেটাই ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, আপনার তো সেই সংবিধান সংস্কার পরিষদ সেটাকে গঠিত হয়েছে, আপনার তো এই পরিষদটা তো গঠন করতে হবে, গঠন করে তার একটা আইন থাকতে হবে, যেভাবেই হোক, যদি আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে হোক, সেটা গঠন করতে হবে। প্রথমে গঠন করার পরে হইলে পরে সেই সরকার সংস্থা বা সংগঠনের প্রতি অনুগত হওয়া যায়। আপনি তো সে এক্সিস্ট করে না, এখানে তো আপনার ডিম আগে না মুরগি আগে, সেই জিনিসটা কিন্তু হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার জুলাই সনদকে কি তাহলে জলাঞ্জলি দেওয়া হলো কিনা। জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাই যারা আপনার পা হারিয়েছে, জীবন হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু বিভীষিকাময় একটা জীবন, তাদের সামনে ভবিষ্যৎ আপনার অনিশ্চিত ভবিষ্যৎ, পরিবারের সদস্য আপনার ফ্যামিলি গুলি মানে একটা বিপর্যয় হয়েছে, মানবিক বিপর্যয় হয়েছে। তাদের পাশে জাতির দাঁড়ানো উচিত। এই জন্য সবসময় তাদেরকে, আমি ইনডেমনিটির কথা বলবো না, আমি শুধু বলবো যে আইনগত ভিত্তিও থাকা উচিত, যে তারা যে সাহস নিয়ে একজন ডিক্টেটরকে পরাজিত করে, ডিক্টেটরের সব সিকিউরিটি বাহিনী, তার গেস্টাপো বাহিনীর মতো সব বাহিনী টাহিনীকে পরাজিত করে যে বাংলাদেশকে আপনার বাক স্বাধীনতা ফিরিয়ে আনছে, মানুষের যে মুভমেন্টের স্বাধীনতা ফিরিয়ে আনছে, এবং একটা ভালো একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশকে নিয়ে আসতে পারছে। আমরা যেতে পারি কিনা না পারি সেটা পরের কথা, কিন্তু তারা তো চেষ্টা করছে। তাদের প্রতি আমি সবসময়, আমি যতদিন বেঁচে আছি, আমি এই জুলাই যোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার এটা থাকবে। এবং আমি মনে করি কি যে তারা ট্রেমেন্ডাস জব, তারা মুক্তিযুদ্ধের থেকেও কম কাজ করে নাই, তারাও মুক্তিযোদ্ধা, তারাও বাক স্বাধীনতা এস্টাবলিশ করতে পারছে, মানুষকে মুক্ত করতে পারছে ডিক্টেটরের হাত থেকে। ভবিষ্যতেও যদি এরকম আরো ডিক্টেটর যে হবে না, আমরা কিন্তু নিশ্চয়তা নাই। সেই ক্ষেত্রে যেন এরকম না হয় যে এইখান করলে পরে শেষ পর্যন্ত তাদের আরো বিপদ হয়, এদের জন্য বিপদ না হয়। অ্যাট দ্য সেম টাইম কোনো কিছু ইনডেমনিটি হয় না, আপনার যে ধারাও ভাবে কোনো এমনকি 5 তারিখ পর্যন্ত ইনডেমনিটি হয় না। 5 তারিখ পর্যন্ত যারা ডাকাতি করছে, ডাকাতটা ছিল না, যারা পার্সোনাল শত্রুতা করছে, সুতরাং পার্সোনাল শত্রুতা করেও তো অনেক লোক মারা পড়ছে। সেই জন্য আমি বলি যে কোনো মৃত্যুই তদন্ত ছাড়া হয় না, তদন্ত হইতে হবে। এই যে পুলিশ মারা গেছে, সেখানে তদন্ত হইতে হবে। একজন পুলিশকে আপনি মেরে যখন পুড়িয়ে ফেলেন,
যখন পুড়িয়ে ফেলাটা পানিশেবল অফেন্স। আপনি ডিক্টেটরকে খেদাতে গেলেন, কিন্তু একজন পুলিশকে মেরে ফেলছেন যখন, তখন তো আর সে প্রতিরোধ করতে পারতেছে না, তার লাশের উপরে আপনি অন্যায় অবিচার করতেছেন, এবং এগুলি পানিশমেন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে যেটা হবে কি, আমরা একটা জঙ্গলের রাজত্বে পড়ে যাব, একটা জঙ্গলের আইনে পড়ে যাব। কেন আপনি একজন পুলিশকে লাশকে পোড়াই দিবেন? কি কারণে পোড়াই দিবেন? আপনার মুক্তির জন্য আন্দোলন করতেছেন, গুলি খাচ্ছেন, কিন্তু আপনি তো একটা লাশকে পুড়িয়ে দিতে পারেন না। এখানে যে ইনু সাহেবের প্রতি জনগণ যে এত ক্ষিপ্ত কেন, এখানে যেমন ধরুন মানুষজনকে পোড়াই দেওয়ার টেন্ডেন্সি হলো, দীপু দাসকে পোড়াই দিল, আপনার পত্রিকার অফিসগুলিকে দুইটা পত্রিকার অফিস পোড়াই দিল, যেটা বাংলাদেশের ইতিহাসে হয় নাই। পত্রিকা অফিসে বোমবাজি হয়েছে, পত্রিকা অফিসে আগুন দিছে, কিন্তু পত্রিকা অফিসকে দুইটা এক বার্ন ডাউন। এবং সেইখানে এই যে শফিক বলে আমি সবাইকে ফোন করছি, এই করছি সেই করছি, এখানে ইচ্ছাকৃত ভাবে এই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকাকে পোড়ায় দেওয়া হয়েছে। এবং এই পোড়ায় দেওয়ার উস্কানি দিছে কে? ওই যে পিনাকি উস্কানি দিছে। পিনাকির নামে প্যারিসের কোর্টে কেস করা উচিত। তো ওইখানে বলছে সে, এবং ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারকে ডেকে এনে বলা উচিত যে তোমার ওইখান থেকে সে এখানে মব ভায়োলেন্স করে, তুমি ওইখানে তাকে রাখছো কেন, পুট হিম ইনসাইড জেল। কিন্তু সরকার তো ইউজ তো করে নাই, কারণ ইউনুস সাহেব তো আপনার এই যে মবের বাংলা এখন হয়েছে দাঙ্গা দল। উনি এই দাঙ্গা দল সৃষ্টি করে ক্ষমতায় থাকার প্ল্যান করছিল, এবং ছিল অনেকদিন। ওনার তো থাকার কথা 3 থেকে 6 মাস, ইলেকশন দিয়ে চলে যাবে। কিন্তু নানাবিধ এনজিও কায়দা করছে। ছোট প্যাকেজের সংস্কার চান না বড় প্যাকেজের সংস্কার চান, এটা ওনার হচ্ছে কিস্তি ঋণ দেয় না, কিস্তি করে ওই কায়দায় করে জাতিকে ভুলে রাখছে। রাজনীতিবিদরা আলী রিয়াজের খোয়ারে যায় আপনার কাঁঠাল পাতা খাইছে। আমি অনেকবার বলছি, আপনার প্রোগ্রামে বলছি, আপনার আলী রিয়াজের কাছে যান কেন? সে একজন দেশান্তরী ব্যক্তি। এইটা যে আপনার ওই যে আপনি বলছিলেন যে বিএনপি নেতারা কেন যায়, বিএনপি নেতা, তারপরে ওদের সামনে টকশো করার সময় বলছে আপনারা যান কেন? আপনাদের ওখানে যাওয়ার দরকার নাই। আপনারা যে রিফর্ম করা দরকার আছে, আমাদের রিফর্ম করা দরকার আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে সরকারের ভিতর থেকে দুর্নীতি ঝেঁটিয়ে বের করে দেয়া, করে নাই। সেই জন্য কোনো রিফর্ম করে নাই। পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো রিফর্ম করে নাই। পলিটিক্যাল পার্টিতে এই যে আপনার কি কাউন্সিল হয়, পলিটিক্যাল পার্টি লিডারশিপ কি নির্ধারিত হয় কিভাবে? ডাইরেক্ট ভোটে হয় না। ডাইরেক্ট ভোটে কাউন্সিল করে ডাইরেক্ট ভোটে হবে। সেটা যদি করতো তাহলে দেখতেন যে আপনার অনেক দূর আমরা এগিয়ে গেছি। এবং শেখ হাসিনার আমলে তারও আগে থেকেই ইলেকশন আসলে ডিজিএফ এর মাধ্যমে টাকা দিয়ে কিছু ভুয়া দল তৈরি করা হয়, একটা নাম আছে দল, আমরা এগুলি জানি। সেই দলগুলির নিবন্ধন আছে, সেই নিবন্ধন বাতিল করে দেন না কেন? এসব দল তো পলিটিক্যাল দল না, এগুলি সৃষ্টি করা, এগুলি এজেন্সি দ্বারা সৃষ্টি করা একটা মানে নাম। সুতরাং এগুলিকে বাদ দেওয়া উচিত ছিল, এগুলি করে নাই। কিন্তু আপনার প্রপোর্শনাল নির্বাচনের জন্য অনেকেই চেষ্টা করছে, কিন্তু প্রপোর্শনাল নির্বাচনটা তারা বিবেচনায় নেয় নাই, আলোচনার মধ্যে আনে নাই। সুতরাং আমাদের সময়টা নষ্ট করে দিছে এই ডক্টর ইউনূস। এবং তার প্ল্যান ছিল বৃদ্ধ বয়সে এসেও সে বহুদিন ক্ষমতায় থাকবে। সে ক্ষমতায় থাকার জন্যই যে নীল নকশা করছিল, সে নীল নকশা আর নীল হয় নাই। নীল নকশা আপনার ঠিক মতো বাস্তবায়িত হয় নাই দেখেই তারা এখন খুব শঙ্কিত। তবে আমি মনে করি যে জাতির স্বার্থে যেন ভবিষ্যতে কেউ এই ধরনের দুঃসাহস না করে, জনগণের অধিকারকে, এই যে আপনার যে প্রফেসর সারওয়ার বললেন যে এই গণভোট একটা ভুয়া, এমন ভুয়া আপনি চিন্তা করতে পারবেন না। আপনি দেখেন, হা ভোটের জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে অলরেডি, না ভোটের জায়গায় ক্রস চিহ্ন দেওয়া আছে না, রাইট? আপনি কোথায় দিবেন? এই ধরনের ফাইজলামি, জনগণের অধিকার নিয়ে, ভোটাধিকার নিয়ে সব ফাইজলামি, এইটা ট্যার তাদেরকে পাওয়া দিতে হবে। আমি ডিমান্ড করি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য ডক্টর ইউনূস এবং তার যারা সহযোগী তাদেরকে ইমিডিয়েটলি তদন্তের আওতায় আইনে স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচার করা উচিত। এবং তারা যে রাষ্ট্রের যে সম্পদ তারা লুটপাট করছে, বিভিন্ন রকমের টাকা পয়সা ট্যাক্স মওকুফ করছে, এগুলিকে ইমিডিয়েটলি রিভোক করা উচিত। এই যে গ্রামীণ ব্যাংকের যে
ট্যাক্স গ্রামীণ ব্যাংক নাকি সাকসেসফুল ব্যাংক, নোবেল প্রাইজ উইনার ব্যাংক, তার ট্যাক্স রিমুভ করতে হবে কেন? আপনার ট্যাক্স মৌকুফ করতে হবে কেন? যতগুলি ট্যাক্স পাওয়ানো হয়েছে সেই ট্যাক্স আদায় করতে হবে। তাতে যদি ব্যাংকরাপ্ট হয়ে যায় গ্রামীণ ব্যাংক, ভালো, কারণ তারা কিস্তির মাধ্যমে মানুষজনকে যেভাবে অত্যাচারিত করে, যেভাবে নিপীড়ন করে, যেভাবে তারা মহিলাদের উপরে নিপীড়ন করে, এগুলি তো অনেক কাহিনী আমরা জানি, সুতরাং আমি মনে করি কি যে বিচারের যেটা দাবি উঠছে, বিচারটা যেন ইমিডিয়েটলি হয়, এটাকে আর দেরি করার কোনো জাস্টিফিকেশন নাই। আর ডক্টর ইউনূসের যে রিপোর্টটা এসেছে ৩ জনের ব্যাপারে যে অভিযোগ এসেছিল, ধরেন রেজওয়ানা, আরেকজন হচ্ছে যে আদিলুর রহমান, আরেক হচ্ছে ফয়জন। ওনারাই নাকি মানে নির্বাচনকে দেরিতে করতে চেয়েছিলেন, ওনারাই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, ওনারাই নাকি ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করেছেন, ডক্টর ইউনূস নাকি নির্বাচন দিয়ে দিতে চেয়েছিল। এই যে পত্রিকায় যে রিপোর্টটা এসেছে, এটারও বা আপনার কি মনে হয় যে এটার কোনো সত্যতা আছে? আর এদের যে টাকা পয়সার দুর্নীতি, এই দুর্নীতি নিয়ে তো মানে সেভাবে কি করা উচিত এখন বর্তমান সরকারের? না, বর্তমান সরকারের তো ইমিডিয়েটলি তদন্ত করা উচিত, তদন্ত শুরু করা উচিত, এবং এদের পাসপোর্ট ব্লক করা উচিত, এবং যাদের বিদেশি পাসপোর্ট আছে তাদের বিদেশি পাসপোর্ট তো আর সাবমিট করবে না, তাদেরকে মোট কথা তাদের দেশ থেকে তাদের যেতে দেওয়া উচিত না। এই যে একজন তো চলে গেছে, 2 জন চলে গেছে, বাকিদেরকে আটকানো উচিত। আটকে তাদেরকে, যারা সবাই তো আর দুর্নীতি করে নাই, এটাও সত্য যে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের বেশ কিছু সম্মানিত লোক ছিল, যে কয়েকজন তো আছে যে তাদের সম্বন্ধে কোনো অভিযোগই উঠে নাই, অভিযোগ ওঠার কথাও না, এমনও লোকজন আছে। তাদেরকে বাদ দিয়ে যে কয়জনের বিরুদ্ধে অভিযোগ উঠতেছে এবং প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন কায়দায়, ছবি আছে, আপনার গণমাধ্যমে তাদের বাড়ি দখলের ভিডিও আসছে, এসব যা আসছে, তাদেরকে ইমিডিয়েটলি তদন্ত শুরু করে দেওয়া উচিত, তারা যেন সুযোগ না পায় বোঝাই নেওয়ার।